আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা মেইনলি রিটেন এবং ভাইবার কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই টপিকটা হচ্ছে হরমোনস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস। এই টপিকটা এন্ডোক্রাইন ফিজিওলজির মজার একটা টপিক, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এই টপিক থেকে রিটেনে যেরকম কোশ্চেন আসে, ঠিক তেমনি ভাইবাতেও আমাদেরকে বেশ কয়েকটা কোশ্চেন এখান থেকে ফেস করতে হয়। তাই প্রথমে শুরু করছি। আমরা একটু প্রথম কোশ্চেনটি একটু লক্ষ্য করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, নেম দ্য হরমোনস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস অর এন্ডোক্রাইন পোর্শন অফ প্যানক্রিয়াস। অনেক ইজি একটা কোশ্চেন। আমরা সবাই জানি এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস থেকে 4টা হরমোন আসতেছে, তাই না? ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এন্ড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তো এই হরমোনগুলোর জানার পাশাপাশি আমাদেরকে যা জানতে হবে, মাস্ট জানতে হবে যেটা, তা হচ্ছে এই হরমোনগুলো কোন সেল থেকে প্রডিউস হচ্ছে সেটা জানতে হবে, কতটুকু পার্সেন্টেজে প্রডিউস হচ্ছে আমাদের সেটা জানতে হবে, এবং এই হরমোনগুলোর ফাংশন সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে ইনসুলিন দিয়ে শুরু করছি। ইনসুলিন আসলে প্রডিউস হচ্ছে বিটা সেলস অফ দ্য প্যানক্রিয়াস থেকে 60%, গ্লুকাগন প্রডিউস হচ্ছে আলফা সেল থেকে 25%, সোমাটোস্ট্যাটিন প্রডিউস হচ্ছে ডেল্টা সেল থেকে 10%, আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড প্রডিউস হচ্ছে পি সেলস অফ দ্য প্যানক্রিয়াস থেকে। এখন যদি প্রত্যেকটা হরমোনের একটা গ্রস ফাংশন আমরা যদি মনে রাখতে চাই, যেমন ইনসুলিন আসলে কি করবে, ইনসুলিনের ফাংশনটা কি? ইনসুলিনের মেইন উদ্দেশ্যই হচ্ছে সে ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করবে। তাহলে আমরা মনে রাখবো যে ইনসুলিন ডিক্রিজেস ব্লাড গ্লুকোজ লেভেল। দেন গ্লুকাগনের ফাংশন কি হবে? গ্লুকাগন অলওয়েজ ইনসুলিনের একটা অপোজিট একটা ফাংশন করবে। সো গ্লুকাগন কি করবে? ইনসুলিন যেহেতু ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজ করতেছে, তো গ্লুকাগনের ফাংশন যা হবে তা হচ্ছে গ্লুকাগন ইনক্রিজেস ব্লাড গ্লুকোজ লেভেল। আচ্ছা, দেন সোমাটোস্ট্যাটিনের ফাংশনটা কিরকম হবে? সোমাটোস্ট্যাটিনের ফাংশনটা আরো মজার, কারণ সোমাটোস্ট্যাটিন আসলে কি করবে যে সে ইনসুলিন এন্ড গ্লুকাগন দুইটার সিক্রেশনকেই সোমাটোস্ট্যাটিন ইনহিবিট করে দেবে। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইডের যদি ফাংশন আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ইজ কনসার্নড প্রাইমারিলি উইথ দ্য আয়ন ট্রান্সপোর্ট ইন দ্য ইন্টেস্টাইন। আর এখান থেকে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে ফাইবার জন্য, তা হচ্ছে ইনসুলিনকে অ্যানাবলিক হরমোন বলা হয় এবং গ্লুকাগনকে ক্যাটাবলিক হরমোন বলা হয়। ইনসুলিনকে কেন অ্যানাবলিক হরমোন বলা হচ্ছে এবং গ্লুকাগনকে কেন ক্যাটাবলিক হরমোন বলা হচ্ছে, এই টপিকটা বা এই বিষয়টা সম্পর্কে আমরা যখন ইনসুলিনের ফাংশন যখন আমরা ভালো করে জানবো, তখন সেই বিষয়টা আমাদের জন্য পরিষ্কার হবে। তো আপাতত আমরা এই পরের স্লাইডটুকুতে যাই। আচ্ছা, এই স্লাইডের মধ্যে যে ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ইনফরমেশন ভাইবার জন্য ইম্পর্টেন্ট, বাট রিটেনে এরকম আসতে দেখা যায় না। তো প্রথমে হচ্ছে ইনসুলিন কি ধরনের, এটা ফ্রিকুয়েন্টলি স্যার ম্যামরা আস্ক করেন যে ইনসুলিন হচ্ছে কি ধরনের হরমোন, মানে এটা কি স্টেরয়েড নাকি এটা কি প্রোটিন নাকি এটা কি টাইপের হরমোন, এটা বা নাকি এটা হচ্ছে ডায়াবেটিস অর অ্যামিনো অ্যাসিড টাইরোসিন, এটাও জিজ্ঞেস করা হয়। সো ইনসুলিন হচ্ছে আমরা মনে রাখবো ইনসুলিন হরমোনটা প্রোটিন ইন নেচার, পলিপেপটাইড, এটা আমাদের মনে রাখতে হবে। আর ইনসুলিন ইজ কম্পোজড অফ 2 অ্যামিনো অ্যাসিড চেইনস, এ চেইন এন্ড বি চেইন। আর আমাদেরকে প্রায় মানে স্যার ম্যামরা আস্ক করতে পারেন যে ইনসুলিনের মধ্যে অ্যামিনো অ্যাসিড চেইন তো আমরা বললাম, এখন টোটাল কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে এবং প্রতি চেইনে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে। তো আমাদের এটা মনে রাখতে হবে যে ইনসুলিনের ইন টোটাল ইনসুলিন 51 অ্যামিনো অ্যাসিড থাকে, যার মধ্যে এ চেইনে থাকবে হচ্ছে 21 অ্যামিনো অ্যাসিড এবং বি চেইনে থাকে 30 অ্যামিনো অ্যাসিড। এখন অ্যামিনো অ্যাসিডের সংখ্যার পাশাপাশি যে জিনিসটা আমাদের কখনোই ভোলা যাবে না, স্যার ম্যামরা জিজ্ঞেস করে থাকেন যে যে দুইটা অ্যামিনো অ্যাসিড দুইটা অ্যামিনো অ্যাসিডের যে চেইনটা, মানে এ চেইন এন্ড বি চেইন, এই দুটো কিভাবে মানে কানেক্টেড আছে, এই এ চেইন এন্ড বি চেইন কানেক্ট থেকে ডাইসালফাইড বন্ড দিয়ে। সো এটা অবশ্যই মনে রাখতে হবে, ডাইসালফাইড বন্ড। আর এই দুইটা অ্যামিনো অ্যাসিড চেইন যখন স্প্লিট হয়ে যাবে, তখন ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য ইনসুলিন ইজ লস্ট, মানে ইনসুলিনের তখন আর কোনো রকম ফাংশনাল অ্যাক্টিভিটি থাকে না। আর এটা আমাদের ইনফরমেশন মনে রাখতে হবে যে ইনসুলিন হাফ লাইফ কত, ইনসুলিন হাফ লাইফ হচ্ছে 5 থেকে 6 মিনিট, আর ইনসুলিনের মলিকুলার ওয়েট হবে 5808, আমাদের মনে রাখতে হবে। আর আর যে ইনফরমেশন আমাদের ভাইবার জন্য মনে রাখতে হবে, তা হচ্ছে মেজারমেন্ট অফ সি পেপটাইড ইনডিরেক্টলি ইন্ডিকেটস দ্য লেভেল অফ ব্লাড ইনসুলিন। এই এই ইনফরমেশনটা আসলে ভালোই ইম্পর্টেন্ট, কারণ স্যার ম্যামরা জিজ্ঞেস করেন যে মেজারমেন্ট অফ সি পেপটাইড বা সি পেপটাইড মেজার করার প্রয়োজন কেন। আসলে হচ্ছে ইনসুলিন ট্রিটেড ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই সি পেপটাইডটা মেজার করা হয়, কারণ হচ্ছে ইনসুলিন আমাদের যতটুকু পরিমাণ সিক্রেট হচ্ছে, ঠিক সেই ততটুকু পরিমাণ সি পেপটাইডও আমাদের ব্লাডে সিক্রেট হয়, বা সি পেপটাইড আমরা ততটুকু পরিমাণ পেতে পারি। তো ইনসুলিন ট্রিটেড ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা যদি সি পেপটাইড মেজার করি, তখন আমরা সি পেপটাইড মেজার করে আমরা বুঝতে পারবো যে তার নিজস্ব ইনসুলিন কতটুকু সে প্রডিউস করছে, মানে সেই পেশেন্টটা কতটুকু ইনসুলিন প্রডিউস করছে, তা আমরা তখন বুঝতে পারবো। তাহলে আমাদের মেজারমেন্ট অফ সি পেপটাইডটাও অনেক ইম্পর্টেন্ট। আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে, তা হচ্ছে প্রি প্রো ইনসুলিন ইজ ক্লিভড ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টু ফর্ম প্রো ইনসুলিন।
আসলে ইনসুলিনের যে আমরা যদি ইনসুলিনের বায়োসিনথেসিসটা লক্ষ্য করি, তাহলে দেখবো ইনসুলিন সর্বপ্রথম মানে যে স্টেটে থাকে তা হচ্ছে প্রি-প্রো ইনসুলিন। এর মলিকুলার ওয়েট অনেক বেশি, মানে যে ইনসুলিনটা পরবর্তীতে ফাইনাল হয় তার তুলনায় মলিকুলার ওয়েট ভালোই বেশি। যেমন প্রি-প্রো ইনসুলিনের মলিকুলার ওয়েট হচ্ছে 11,500। তো এই প্রি-প্রো ইনসুলিন তার পরবর্তীতে দেখা যায় ভাঙবে, আর ভাঙবে কিসের মধ্যে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রি-প্রো ইনসুলিন ভেঙে এটা ছোট হয়ে ফর্ম করবে প্রো ইনসুলিন। আর প্রো ইনসুলিনের মলিকুলার ওয়েট হচ্ছে 9,000। এর পরবর্তীতে এই প্রো ইনসুলিন আবার ভাঙবে, এর আবার ডিগ্রেডেশন হবে, এই ভাঙবে হচ্ছে গোলজি অ্যাপারেটাসে ভাঙবে, এবং তখন সে ফর্ম করবে ফাইনাল ইনসুলিন। আর ইনসুলিনের তখন মলিকুলার ওয়েট হচ্ছে 5,808। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইনসুলিন মানে প্রি-প্রো ইনসুলিন অবস্থায় বা প্রো ইনসুলিন অবস্থায় এর হচ্ছে ABC 3টা অ্যামিনো অ্যাসিড চেইন থাকে, আর যখন ইনসুলিন ফর্ম করবে তখন এর A and B 2টা অ্যামিনো অ্যাসিড চেইন থাকে, এন্ড C চেইন পেপটাইড হিসেবে থাকবে বা C চেইন পেপটাইড থাকবে। এরপরের স্লাইডটিতে যাই। এখানে হচ্ছে ইনসুলিনের এই স্লাইডটিতে যে কয়েকটা 6টা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আসলে এই 6টা কোশ্চেনের আসলে একই অ্যান্সার, একই কোশ্চেনটি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘুরে আসে, বাট আসতে দেখা যায় মানে অনেক ইম্পর্টেন্ট। সোজা ভাষায় বলতে গেলে এই ইনসুলিনের ফাংশনটা যদি আমরা ভালোভাবে পড়ি বা ভালোভাবে আমাদের জানা থাকে, তাহলে এই 6টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব। তাহলে প্রথমে আমরা ইনসুলিনের ফাংশনটাতে যাই। আসলে ইনসুলিন এমন একটা হরমোন যার কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, সব মেটাবলিজমের উপর তার ইফেক্ট আছে। আর ইনসুলিন এমন একটা হরমোন যার আমাদের বডির প্রতিটা সেলের প্রতিটা টিস্যুর উপরে যার ইফেক্ট আছে। বাট যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে ইনসুলিনের কোন টিস্যু বা কোন সেলের উপর ইনসুলিন ইফেক্ট সবচেয়ে বেশি, তাহলে আমরা দেখবো যে ইনসুলিনের ইফেক্ট বা স্পেসিফিক্যালি ইনসুলিন ইফেক্ট বেশি পাওয়া যায় লিভারে, ইনসুলিন ইফেক্ট অনেক বেশি, স্কেলিটাল মাসেল ইনসুলিনের ফাংশনটা অনেক বেশি, এবং অ্যাডিপোজ টিস্যুতে ইনসুলিনের ফাংশনটা অনেক বেশি। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি লিভারে ইনসুলিনের ফাংশন কিরকম হচ্ছে, স্কেলিটাল মাসেল ইনসুলিনের ফাংশন কিরকম হচ্ছে, অ্যাডিপোজ টিস্যুতে ইনসুলিনের ফাংশন কিরকম হচ্ছে জানতে হবে। পাশাপাশি কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে ইনসুলিনের কি ফাংশন হচ্ছে তা জানতে হবে। যেমন যদি আমরা বলি যে কার্বোহাইড্রেট মেটাবলিজমে লিভারে ইনসুলিনের ফাংশনটা কি বা লিভারে ইনসুলিন ইফেক্টটা কি। আচ্ছা, তাহলে লিভার ইনসুলিন কি করবে? গ্লাইকোজেনেসিসকে ইনক্রিজ করবে। প্রথমে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন। আর ইনসুলিনের মেইন উদ্দেশ্য কি? ইনসুলিনের মেইন টার্গেটই হচ্ছে সে ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে, যে কোনো ভাবেই হোক সে ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। এখন ব্লাড গ্লুকোজ লেভেল কমানোর জন্য ইনসুলিন যা যা প্রয়োজন সবকিছু করবে। যেমন লিভার ইনসুলিন কি করবে? লিভার ইনসুলিন গ্লাইকোজেনেসিসকে ইনক্রিজ করবে। গ্লাইকোজেনেসিস ইনক্রিজ হলে কি হবে? যেমন গ্লুকোজ থেকে তখন বেশি বেশি গ্লাইকোজেন প্রডিউস হবে, বেশি বেশি গ্লাইকোজেন প্রডিউস হয়ে তার লিভারে স্টোর হয়ে থাকবে। তাহলে ব্লাডে আলটিমেটলি গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে, তাহলে ইনসুলিনের তার টার্গেট ফিল আপ হচ্ছে, তাহলে ইনসুলিন গ্লাইকোজেনেসিসকে ইনক্রিজ করবে লিভারে। লিভারে ইনসুলিন আর কি কাজ করবে? যেমন গ্লাইকোলাইসিসকে ইনক্রিজ করবে। আমরা জানি গ্লাইকোলাইসিস হলে কি হবে? গ্লুকোজ ভেঙে এটিপি প্রডিউস করবে, তাহলে গ্লুকোজ তো ভেঙে যাচ্ছে, তো ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু এভাবেও কমাচ্ছে। আবার ইনসুলিন কি করে লিভারে? লিভারে দেখা যায় ইনসুলিন সেলুলার আপটেক অফ গ্লুকোজকে ইনক্রিজ করে দেবে। মানে হেপাটোসেলুলার যে বা হেপাটিক সেলগুলো আছে তার মধ্যে ইনসুলিন দেখা যাবে ব্লাড মানে গ্লুকোজ আপটেকটাকে ইনক্রিজ করে দেবে, সেলুলার আপটেক ইনক্রিজ করবে, এর ফলে ব্লাড থেকে গ্লুকোজের পরিমাণ কমে যাবে। দেন ইনসুলিন আরো কি করবে? ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিসকে ডিক্রিজ করে দেবে। এর ফলে ইনসুলিনের কি লাভ হবে বা ইনসুলিনের উদ্দেশ্যটা কি? যেমন গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ প্রডিউস হওয়া। তো গ্লাইকোজেনোলাইসিসকে যদি ইনসুলিন কমিয়ে দেয়, তাহলে গ্লাইকোজেন কম ভাঙবে, তাহলে গ্লুকোজ কম প্রডিউস হবে, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল কম থাকবে, তাহলে ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিসকে রিডিউস করবে। ইনসুলিন আরেকটা যে ফাংশন করবে লিভারে কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে তা হচ্ছে ইনসুলিন গ্লুকোনিওজেনেসিসকে ডিক্রিজ করে দেবে। আমরা জানি গ্লুকোনিওজেনেসিস হচ্ছে সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স। তো যদি গ্লুকোনিওজেনেসিসকে ইনসুলিন ডিক্রিজ করে দেয় তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, তাহলে ইনসুলিন ইন লিভার কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে গ্লুকোনিওজেনেসিসকে ইনসুলিন ডিক্রিজ করে দিচ্ছে। এখন স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে কি অবস্থা হবে? স্কেলেটাল মাসেলের একই রকম অবস্থা, ইনসুলিন সবসময় চাইবে ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করার জন্য। এই জন্য স্কেলেটাল মাসেলে যা যা সে করতে পারে সে করবে। যেরকম ইনসুলিন হচ্ছে স্কেলেটাল মাসেলে গ্লুকোজ আপটেক ইনক্রিজ করবে, গ্লাইকোজেনেসিসকে ইনক্রিজ করবে, গ্লাইকোলাইসিসকে ইনক্রিজ করবে, এবং গ্লাইকোজেনোলাইসিসকে ডিক্রিজ করে দেবে, যেন ব্লাড গ্লুকোজ লেভেলটা অলওয়েজ ডিক্রিজ অবস্থায় থাকে। মানে ইনসুলিন যখন ব্লাড অ্যাক্টিভেটেড অবস্থায় থাকবে বা ইনসুলিন যখন ফাংশন করছে তখন যেন ব্লাড গ্লুকোজ লেভেলটা কম থাকে। এরপর অ্যাডিপোজ টিস্যুতে ইনসুলিনের কাজটা কি? ইনসুলিন অ্যাডিপোজ টিস্যুতে গ্লুকোজ আপটেক ইনক্রিজ করবে, একই রিজন ব্লাড গ্লুকোজ লেভেলকে কমানোর জন্য। আর যে ফাংশনটা করবে তা হচ্ছে লাইপোজেনেসিস ইনক্রিজ করবে ফ্রম গ্লুকোজ। এক্ষেত্রে কি হবে?
গ্লুকোজ থেকে যদি লাইপোজেনেসিস যদি ইনক্রিজ হয় তাহলে গ্লুকোজ থেকে বেশি বেশি লিপিড প্রডিউস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে, তাহলে অ্যাডিপোজ টিস্যুতে ইনসুলিন লাইপোজেনেসিসকে ইনক্রিজ করে দিচ্ছে। আবার এখন কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে আপাতত এই ছিল ইনসুলিনের ফাংশন। এখন আমরা দেখব প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে ইনসুলিন কি কি ফাংশন আছে। যেমন প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে লিভার ইনসুলিনের ফাংশনটা কি? ইনসুলিন প্রোটিনের সিনথেসিসকে ইনক্রিজ করে দেবে, প্রোটিনের সিনথেসিস ইনক্রিজ করছে। আমরা যদি এর আগের স্লাইডটাতে দেখি, যে এর আগের স্লাইডটাতে আমরা দেখেছি ইনসুলিন গ্লাইকোজেনেসিসকে ইনক্রিজ করেছে। এখন কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে, আবার প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন প্রোটিন সিনথেসিসকে ইনক্রিজ করছে, আবার প্রোটিন অ্যামিনো অ্যাসিড আপটেক ইনক্রিজ করছে, আবার প্রোটিন যে ক্যাটাবলিজম সেটাকে ডিক্রিজ করে দিচ্ছে। আবার যখন আমরা ফ্যাট মেটাবলিজম দেখব তখন আমরা দেখব যে ইনসুলিন লাইপোজেনেসিসকে ইনক্রিজ করছে, ফ্যাট সিনথেসিসকে ইনক্রিজ করছে। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কি দেখছি? কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে আমরা দেখছি ইনসুলিন গ্লাইকোজেনেসিসকে ইনক্রিজ করছে, প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে প্রোটিন সিনথেসিসকে ইনক্রিজ করছে, মানে সব ক্ষেত্রে সে সিনথেসিসকে ইনক্রিজ করছে, তাই না? তার মানে তার অ্যাক্টিভিটির মধ্যে কি একটা আছে, মানে সংশ্লেষণকে ইনক্রিজ করছে, এরকম একটা আছে না, মানে অ্যানাবলিক অ্যাক্টিভিটি। তাহলে এর জন্য ইনসুলিনকে আমরা অ্যানাবলিক হরমোন বলতে পারি, যে ইনসুলিন সবকিছু সিনথেসিসকে ইনক্রিজ করে দিচ্ছে, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সবকিছুকে সে সংশ্লেষণ করে স্টোর করে রাখছে, তাহলে ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন। আবার স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে যদি ইনসুলিনের প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে ফাংশনটা দেখি, যেমন ইনসুলিন প্রোটিন সিনথেসিসকে ইনক্রিজ করবে, অ্যামিনো অ্যাসিড আপটেককে ইনক্রিজ করবে, রিলিজ অফ গ্লুকোনিওজেনিক অ্যামিনো অ্যাসিডকে ডিক্রিজ করে দেবে। এর কারণটা কি? আমরা জানি আমাদের যে অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিডের মধ্যে দুইটা অ্যামিনো অ্যাসিড শুধুমাত্র অ্যাবসলিউট কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। কোন দুইটা? লিউসিন আর লাইসিন। এই লিউসিন আর লাইসিন বাদে অন্য যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে তার মধ্যে কিছু সংখ্যক আছে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, আর কিছু সংখ্যক আছে বোথ গ্লুকোজেনিক অ্যান্ড কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। সো এখন ইনসুলিন যদি গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের রিলিজটাকে স্কেলেটাল মাসল থেকে ডিক্রিজ করে দেয়, তাহলে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের ফাংশনটা কি? গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড তো চাইবে যে গ্লুকোনের জেনেসিস করে গ্লুকোজে কনভার্ট হতে, তাই না? তাহলে গ্লুকোজে সে কনভার্ট হবে না, গ্লুকোনের জেনেসিস হবে না, তা আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেল কম থাকবে। তাহলে স্কেলেটাল মাসলে ইনসুলিন গ্লুকোনোজেনিক অ্যামিনো অ্যাসিডের রিলিজটাকে ডিক্রিজ করে দেবে। স্কেলেটাল মাসলে ইনসুলিনের আরেকটা কাজ কি? ইনসুলিন প্রোটিন ক্যাটাবলিজমকে ডিক্রিজ করে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন সব ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যানাবলিজম ইনক্রিজ করছে বা সিনথেসিসকে ইনক্রিজ করছে, ক্যাটাবলিজমকে সে ডিক্রিজ করছে। এর জন্য ইনসুলিনকে আমরা বলতে পারি ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন। এরপর স্লাইডটাতে যদি দেখি ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে ইনসুলিনের ফাংশনটা কি, যেমন ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে ইন লিভার ইনসুলিন যা করবে তা হচ্ছে লাইপোজেনেসিসকে ইনসুলিন ইনক্রিজ করে দেবে। একটু আগে বলেছি যে ইনসুলিন সব জেনেসিস মানে সব সে সংশ্লেষণ করছে, সবকিছু সে প্রডিউস করার ক্ষেত্রে কাজটা করছে, এই জন্য ইনসুলিনকে অ্যানাবলিক হরমোন বলা হচ্ছে। এখানেও একই কজ, লাইপোজেনেসিস ইনক্রিজ করার কজও আলটিমেটলি তাই যে ব্লাড গ্লুকোজ লেভেলকে কমানো। ইনসুলিন কিটোজেনেসিসকে ডিক্রিজ করে দেবে। স্কেলেটাল মাসলে ইনসুলিন কি করবে? স্কেলেটাল মাসলে ইনসুলিন কিটোন আপটেককে ইনক্রিজ করে দেবে। আর অ্যাডিপোজ টিস্যুতে ইনসুলিনের কাজটা কি হবে? অ্যাডিপোজ টিস্যুতে ইনসুলিন ফ্যাটি অ্যাসিড সিনথেসিসকে ইনক্রিজ করবে, গ্লিসারল ফসফেট সিনথেসিসকে ইনক্রিজ করবে, ট্রাইগ্লিসারাইড ডিপোজিশনকে ইনক্রিজ করবে। অ্যাডিপোজ টিস্যুতে ইনসুলিন আর যা করবে তা হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেটেড করে দেবে এন্ড হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনসুলিন ইনহিবিট করে দেবে। এই হরমোন সেন্সিটিভ লাইপেজটার কাজ কি? আমরা সবাই জানি হরমোন সেন্সিটিভ লাইপেজ মেইনলি লাইপোলাইসিস ঘটায়। লাইপোলাইসিসের ক্ষেত্রে এর মেইন ফাংশন বা ভূমিকাটা থাকে। এখন ইনসুলিনের ফাংশনে হচ্ছে সে হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে দেয়। তাহলে লাইপোলাইসিস কি তখন কমে যাবে না? লাইপোলাইসিস কমে যাবে। এখন একজন আসলে এটা একটু এই টপিকটা থেকে একটু দূরে চলে যান, যেমন একজন ডায়াবেটিস মেলাইটাস একজন পেশেন্ট, তো তখন ডায়াগনোসিস তার হয়তো হয়নি যে তিনি ডায়াবেটিস মেলাইটাসে ভুগছেন, কিন্তু আমরা যদি দেখি যে একজন ব্যক্তি 2 মাস আগে একরকম ছিলেন কিন্তু 2 মাস পর বা সাডেনলি তার ওয়েট অনেকটুকু কমে গেছে, তিনি লিন এন্ড থিন হয়ে গেছেন, তখন আমাদের তার গ্লুকোজ টেস্টটা করা প্রয়োজন। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিটেড অবস্থায় রাখে। তো একমাত্র ইনসুলিন যদি ল্যাক হয় বা বা ডেফিসিয়েন্সি হয়, তাহলে হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনসুলিন তো ইনহিবিট করতে পারবে না, তাহলে এটা স্টিমুলেটেড অবস্থায় হয়ে যাবে। আর হরমোন সেন্সিটিভ লাইপেজ যদি স্টিমুলেটেড হয়, এটা বেশি বেশি লাইপোলাইসিস ঘটাবে। লাইপোলাইসিস মানে তো ব্রেকডাউন অফ ফ্যাট, তাই না? তাহলে ফ্যাটের পরিমাণ কমে যাবে, তাহলে সেই পার্সনটা লিন এন্ড থিন হয়ে যাবে সাডেনলি। তাহলে যদি কোনো পার্সনকে আমরা দেখি যে তার ওয়েট অনেক দ্রুত কমছে, তাহলে তার গ্লুকোজ টেস্ট করে দেখা প্রয়োজন যে তার কি ডায়াবেটিস মেলাইটাস হয়েছে কিনা। তারপরে স্লাইডটিতে যাই। ইনসুলিনের অন্য ফাংশনগুলোর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে
ইনসুলিন পটাশিয়াম আয়ন আপটেকে ইনক্রিজ করবে ইন স্কেলিটাল মাসেল এন্ড অলসো ইন দ্য অ্যাডিপোস টিস্যু। এই ফাংশনটা আমাদের মনে রাখতে হবে। আর জেনারেল একটা ফাংশন আছে ইনসুলিনের, তা হচ্ছে ইনসুলিন লিভারে সেল গ্রোথকে ইনক্রিজ করবে। এই ছিল মোটামুটি ইনসুলিনের ফাংশন। তো আমরা চেষ্টা করবো যে ইনসুলিনের ফাংশনটা একটা চার্টের মধ্যে লেখার জন্য, তাহলে মানে সুবিধা হয় আর কি, ভালো হয়। আর ইনসুলিনের ফাংশনটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে এখান থেকে আমরা ইনসুলিনের ফাংশন রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সেগুলো অ্যান্সার করার পাশাপাশি ইনসুলিনের ল্যাক অর ডেফিসিয়েন্সি থেকে আমাদের কি কি ইফেক্ট হতে পারে, কি কি প্যাথোলজিক্যাল কন্ডিশন ডেভেলপ করতে পারবে বা হয়, সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো। এরপরের কোশ্চেনটাই হচ্ছে এটা নিয়ে। যেমন এরপরের কোশ্চেনটা আমরা একটু দেখি। কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য ইফেক্টস অফ ইনসুলিন ল্যাক অর ডেফিসিয়েন্সি। আবার একই কোশ্চেন আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে রাইট ডাউন দ্য প্যাথোফিজিওলজিক্যাল ইফেক্টস অফ ইনসুলিন ল্যাক অন কার্বোহাইড্রেট প্রোটিন এন্ড ফ্যাট মেটাবলিজম। তো ইনসুলিনের ফাংশনটা যদি আমরা ভালো করে জানি বা ভালো করে আমরা যদি বুঝতে পারি, তাহলে এই ল্যাক অর ডেফিসিয়েন্সিটা বোঝা অনেক সহজ হবে। যেমন ল্যাক অফ ইনসুলিন। প্রথমে ল্যাক অফ ইনসুলিন হলে আসলে কি হচ্ছে, মানে ইনসুলিনের কাজটা কি ছিল, সে তো ব্লাড গ্লুকোজ লেভেল সবসময় কমাতে চাইতো, তাই না? সবসময় সে কমায় রাখতো ব্লাড গ্লুকোজ লেভেল। এখন ইনসুলিন যখন ল্যাক হয়ে যাচ্ছে, তাহলে ইনসুলিন তো তার নর্মাল ফাংশনটা করতে পারবে না। তো ইনসুলিন নর্মাল ফাংশন হচ্ছে সে গ্লুকোজ আপটেককে, সেলুলার আপটেক অফ গ্লুকোজকে বাড়াতো। ইনসুলিন নর্মালি কি করতো, গ্লাইকোজেনোলাইসিসকে ইনহিবিট করতো। ইনসুলিন নর্মালি আর কি করতো, প্রোটিওলাইসিসকে ইনহিবিট করতো এন্ড গ্লুকোডিওজেনেসিসকেও ইনহিবিট করতো ইনসুলিন। এখন যখন ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয়ে গেছে, তাহলে কি এই ফাংশনগুলো ইনসুলিন করতে পারবে? পারবে না। তাহলে তার অপোজিট গুলো হতে থাকবে। যেমন ইনসুলিনের যদি ডেফিসিয়েন্সি হয়, তখন লো আপটেক অফ গ্লুকোজ হবে এন্ড গ্লাইকোজেনোলাইসিস হতে থাকবে। আবার প্রোটিওলাইসিস হতে থাকবে এন্ড গ্লুকোনিওজেনেসিস হতে থাকবে। আলটিমেটলি গ্লাইকোজেনোলাইসিস হলে কি অবস্থা হচ্ছে, গ্লাইকোজেন থেকে বেশি বেশি গ্লুকোজ প্রডিউস হচ্ছে। আবার গ্লুকোনিওজেনেসিস হলে কি হচ্ছে, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে বেশি বেশি গ্লুকোজ প্রডিউস হচ্ছে না, হচ্ছে। তাহলে দুইটা থেকে তো আসলে ব্লাড গ্লুকোজ লেভেলই তো আলটিমেটলি বাড়ছে, তাই না? তাহলে যে কন্ডিশনটা ডেভেলপ হবে তাকে আমরা বলবো হাইপার গ্লাইসেমিয়া। এই হাইপার গ্লাইসেমিয়া হলে কি অবস্থা হতে পারে, আমরা জানি গ্লুকোজ একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। সো যদি ব্লাডের মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, তাহলে আমরা বলতে পারি না যে এক্সট্রাসেলুলার ফ্লুইড হাইপার অসমোলারিটি ডেভেলপ হচ্ছে। কারণ যেহেতু গ্লুকোজ একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তাহলে তো সে অসমোলারিটিকে ইনক্রিজ করবে, তাই না? এখন এক্সট্রাসেলুলার ফ্লুইডের যদি হাইপার অসমোলারিটি ডেভেলপ হয়, তাহলে কি অসুবিধা হতে পারে, মানে কি এমন কন্ডিশন ডেভেলপ হবে? এখন আমরা জানি যে হাইপার অসমোলারিটি যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডে ডেভেলপ হয়, তাহলে আমাদের যে সেল আছে, বিশেষ করে নার্ভ সেলের ভেতর থেকে ফ্লুইড দেখা যাবে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট থেকে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে চলে আসবে। কেন, একটু ব্যাখ্যা করি। কারণ যখন ফ্লুইডের স্বাভাবিক ধর্ম কি, স্বাভাবিক ধর্ম হচ্ছে সে সবসময় হাইপোটনিক স্টেট থেকে হাইপারটনিক স্টেটের দিকে চলে যায়। তাই এখন এক্সট্রাসেলুলার ফ্লুইড তো হাইপার অসমোলারিটি হয়ে গেছে, তাহলে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের তুলনায় এক্সট্রাসেলুলার ফ্লুইডের টনিসিটি বেশি। তাহলে ফ্লুইড হাইপোটনিক থেকে হাইপারটনিকে চলে আসবে। আর তাহলে তখন দেখা যাবে সেলের ভেতর থেকে ফ্লুইড বের হয়ে দেখা যাবে এক্সট্রাসেলুলার ফ্লুইডে চলে আসবে। এই অবস্থা হলে কি হতে পারে, তখন দেখা যাবে সেরেব্রাল ডিহাইড্রেশন প্রডিউস হবে, সেরেব্রাল ডিহাইড্রেশন। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। সেরেব্রাল ডিহাইড্রেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোনটা হবে, নার্ভ টিস্যু। তাই নার্ভ টিস্যুতে যখন সেরেব্রাল এরকম ডিহাইড্রেশন হয়ে যাবে, সেরেব্রাল, আচ্ছা আমি সেরেব্রাল ডিহাইড্রেশন তো নার্ভ টিস্যুতেই হবে। যদি সেরেব্রাল ডিহাইড্রেশন হয়ে যায়, তখন নার্ভ সেলগুলো শ্রিঙ্কেজ হয়ে যাবে। যদি নার্ভ সেলগুলো শ্রিঙ্কেজ হয়ে যায়, তাহলে দেখা যাবে ব্লাড ভেসেল আলটিমেটলি টিয়ার হয়ে যাবে। যদি ব্লাড ভেসেল টিয়ার হয়, তাহলে কি অবস্থা হতে পারে, আর অবশ্যই ডেফিনেটলি হেমোরেজ হবে। যদি ডেফিনেটলি হেমোরেজ হয়, সেখান থেকে ব্লাড ক্লটিং হবে, আর ব্লাড ক্লটিং হয়ে আলটিমেটলি যাবে তাহলে তো স্ট্রোক ডেভেলপ হবে। তাহলে সেখান থেকে ছিল হাইপার গ্লাইসেমিয়া থেকে হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড হাইপার অসমোলারিটি, এক্সট্রাসেলুলার ফ্লুইড হাইপার অসমোলারিটি থেকে আলটিমেটলি স্ট্রোক ডেভেলপ করতে পারে, এবং স্ট্রোক থেকে আলটিমেটলি ডেথ। আবার আবার আমরা যদি লক্ষ্য করি, হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে মানে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে। আমরা তো জানি ব্লাড তো রেনাল সার্কুলেশন যাবেই, তাই না? তো সেখানে আমরা জানি যে গ্লুকোজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 100% রিঅ্যাবজর্পশন হয়ে যায়। কিন্তু যদি ব্লাড গ্লুকোজ লেভেল রেনাল থ্রেশহোল্ড লেভেল, গ্লুকোজের জন্য যে রেনাল থ্রেশহোল্ড লেভেল আছে সেটাকে যদি ক্রস করে ফেলে, তাহলে কিন্তু সেটার রিঅ্যাবজর্পশন হতে পারে না। তখন দেখা যায় ইউরিনের মধ্য দিয়ে গ্লুকোজটা বেরোয়, মানে এক্সক্রিট হয়ে চলে আসে। তাহলে আমাদের রেনাল থ্রেশহোল্ড লেভেলটা জানতে হবে গ্লুকোজের। তো গ্লুকোজের রেনাল থ্রেশহোল্ড লেভেল হচ্ছে 180 মিলিগ্রাম%। সাপোজ ব্লাড গ্লুকোজ লেভেল 200 মিলিগ্রাম% হয়ে গেল, তাহলে তখন দেখা যাবে যে মানে ইউরিন দিয়ে গ্লুকোজ বেরোতে থাকবে। তো সেই কন্ডিশনটাকে আমরা বলবো গ্লাইকোজ ইউরিয়া। তাহলে গ্লাইকোজ ইউরিয়া কন্ডিশন ডেভেলপ হলো।
যদি ইউরিন দিয়ে গ্লুকোজ বের হতে থাকে, তাহলে গ্লুকোজ একটা অসমোটিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স, তাহলে আলটিমেটলি সে যা করবে তা হচ্ছে অসমোটিক ডাইইউরেসিস। অসমোটিক ডাইইউরেসিস হলে আমরা জানি হিউজ পরিমাণ ওয়াটার আমাদের বডি থেকে বের হয়ে যাবে, আর ওয়াটার শুধু একা বের হবে না, তার সাথে ইলেকট্রোলাইটও লস হবে। তাহলে যা হচ্ছে তা হচ্ছে সল্ট এন্ড ওয়াটার ডিপ্লেশন হবে। এখন যদি সল্ট এন্ড ওয়াটার ডিপ্লেশন হয় মানে আমাদের বডিতে ওয়াটার কমে যাচ্ছে, তাই না? তাহলে এই স্টেটটাকে আমরা কি বলবো? হাইপোভলিমিক স্টেট বলবো না? হাইপোভলিমিক স্টেট বা হাইপোভলিমিয়া। এই হাইপোভলিমিয়া হলে যেটা এফেক্টেড হবে তা হচ্ছে আমাদের জিএফআর ডিক্রিজ হয়ে যাবে। যদি জিএফআর ডিক্রিজ হয়ে যায় তাহলে রেনাল ফাংশন আর স্বাভাবিক রকম থাকবে না, রেনাল ইম্পেয়ারমেন্ট হবে। তাহলে জিএফআর ডিক্রিজ হওয়ার কারণে কি হলো? রেনাল ইম্পেয়ারমেন্ট হয়ে গেল। আবার আমরা জানি যে যদি হাইপোভলিমিয়া কন্ডিশন হয়ে যায় তাহলে আমাদের কি হবে? যে টিস্যু পারফিউশনটা রিডিউস হয়ে যাবে, মানে আমাদের ব্লাড থেকে যে পরিমাণ অক্সিজেন টিস্যুতে পৌঁছানোর কথা সেই পরিমাণ অক্সিজেন টিস্যুতে পৌঁছাবে না। এখন টিস্যুতে যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে তো একটা হাইপোক্সিক স্টেটের মতো ডেভেলপ হবে, তাই না? সেক্ষেত্রে কি মানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ডেভেলপ হবে, কারণ তার তো অক্সিজেনের ল্যাকেজ আছে, অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে, তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বেশি বেশি হবে। আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কি প্রডিউস হয়? ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হবে। পাইরুভেট প্রডিউস না হয়ে পাইরুভিক অ্যাসিড প্রডিউস হলে ল্যাকটিক অ্যাসিড বেশি বেশি প্রডিউস হবে। যদি ল্যাকটিক অ্যাসিড বেশি বেশি প্রডিউস হতে থাকে তাহলে আলটিমেটলি কি ডেভেলপ হবে? ল্যাকটিক অ্যাসিডোসিস। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে। আরেকটা যে কন্ডিশনটা হয় তা হচ্ছে যখন আমার বডিতে হাইপোভলিমিয়া হচ্ছে তখন আমরা জানি কিডনির একটা নিজস্ব একটা সিস্টেম আছে যার মাধ্যমে সে সবসময় ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে, তাই না? তো তখন দেখা যাবে আমার মানে চাইবে যে আমার ওয়াটার রিটেনশন করে রাখার জন্য, তো ওয়াটার রিটেনশনের জন্য আমার সোডিয়াম আয়ন রিটেনশন করার প্রয়োজন। সো সোডিয়াম রিটেনশন করার জন্য আমার কোন হরমোনটা প্রয়োজন? কোন হরমোনটা আমাদের সোডিয়াম আয়নের রিঅ্যাবজর্পশনকে ইনক্রিজ করে? আমরা সবাই জানি সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। সো তখন অ্যালডোস্টেরন বেশি বেশি রিলিজ হতে থাকবে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। তো বেশি বেশি রিলিজ হবে কেন? কারণ তার সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্পশন বাড়াতে হবে। সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্পশন বাড়াতে হবে কেন? ওয়াটারের রিঅ্যাবজর্পশন বা ওয়াটার রিটেনশনের জন্য, ধরে রাখার জন্য। তো যদি অ্যালডোস্টেরন বেশি বেশি বেরোতে থাকে তাহলে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম ডেভেলপ হবে। আমি বলতে পারি যে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম ডেভেলপ হচ্ছে। অ্যালডোস্টেরনের ফাংশনটা কি আমরা সবাই জানি। অ্যালডোস্টেরন হচ্ছে একদিকে সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্পশন বা সোডিয়াম আয়ন সে রিঅ্যাবজর্পশন ঘটাবে, এন্ড পটাশিয়াম আয়নকে সে এক্সক্রিশন করে দেবে। তো যদি হাইপার অ্যালডোস্টেরনিজম ডেভেলপ হয় তাহলে তো পটাশিয়াম আয়ন এমনিতেই বেশি বেশি বেরোতে থাকবে, তাই না? তো পটাশিয়াম আয়ন যদি বেশি বেশি বেরোতে থাকে তাহলে যে কন্ডিশনটা ডেভেলপ হবে তা হচ্ছে হাইপোক্যালেমিয়া। তাহলে দেখা যাচ্ছে আমাদের ছিল ইনসুলিন ডেফিসিয়েন্সি, ইনসুলিন ডেফিসিয়েন্সি থেকে আলটিমেটলি আমাদের হাইপোক্যালেমিয়া প্রডিউস হয়ে যাচ্ছে। ইনসুলিন আবার আমরা যদি আরো লক্ষ্য করি, ইনসুলিনের কার কার উপর ইফেক্ট ছিল? কার্বোহাইড্রেট মেটাবলিজম ইফেক্ট ছিল ইনসুলিনের, প্রোটিন মেটাবলিজম ইফেক্ট ছিল, এবং লিপিড মানে ফ্যাট মেটাবলিজমের উপর ইফেক্ট ছিল। একটু আগে আমরা দেখলাম যে কার্বোহাইড্রেট আর প্রোটিনের ক্ষেত্রে দেখলাম যে ল্যাক অফ ইনসুলিনের ক্ষেত্রে কিরকম অবস্থা হতে পারে। এখন লিপিডের ক্ষেত্রে বা ফ্যাটের ক্ষেত্রে আমরা দেখি, আমরা জানি যে ইনসুলিন স্বাভাবিক অবস্থায় কি করে? লিপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করে, এবং এইচএসএল মানে হরমোন সেনসিটিভ লাইপেজকে ইনসুলিন ইনহিবিট করে, ইনসুলিনের নরমাল ফাংশন যেটা। তো যখন ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয়ে গেছে তাহলে তো তার নরমাল ফাংশনের অপোজিট হবে, তাই না? তো লিপোপ্রোটিন লাইপেজ তখন ইনহিবিট হয়ে যাবে, এন্ড এইচএসএল বা হরমোন সেনসিটিভ লাইপেজ তখন স্টিমুলেটেড হয়ে যাবে। লিপোপ্রোটিন লাইপেজ ইনহিবিট হলে কি অবস্থা হবে? লিপোপ্রোটিন লাইপেজের ফাংশনটা কি? লিপোপ্রোটিন লাইপেজ আসলে ক্যাটাবলিজম অফ ভিএলডিএল এন্ড কাইলোম্যাক্রন ঘটায়, মানে সে ভিএলডিএল এন্ড কাইলোম্যাক্রনকে ভাঙবে। কিন্তু যখন লিপোপ্রোটিন লাইপেজ ইনহিবিটেড হয়ে আছে তাহলে এটা ক্যাটাবলিজমটা কমে যাবে। ভিএলডিএল এন্ড কাইলোম্যাক্রনের ক্যাটাবলিজম যদি কমে যায় তাহলে আমার ট্রাইগ্লিসারাইডের পরিমাণ ব্লাডে বেড়ে যাবে। তাহলে যে কন্ডিশনটা ডেভেলপ হবে তাকে আমরা বলবো হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া। হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া তাহলে ডেভেলপ হচ্ছে। আবার এক্ষেত্রে হরমোন সেনসিটিভ লাইপেজকে ইনসুলিন স্টিমুলেটেড করে দিচ্ছে। যদি ইনসুলিন স্টিমুলেট করছে না, ল্যাক অফ ইনসুলিনের কারণে হচ্ছে। তো হরমোন সেনসিটিভ লাইপেজের কাজই হচ্ছে লাইপোলাইসিস ঘটানো। তো লাইপোলাইসিস বেশি বেশি হবে। যদি লাইপোলাইসিস বেশি বেশি হয় তাহলে ফ্যাট ভেঙে প্লাজমা ফ্রি মানে ফ্রি ফ্যাটি অ্যাসিড প্লাজমায় চলে আসবে। যদি ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে বিটা অক্সিডেশন হতে থাকবে, বেশি বেশি বিটা অক্সিডেশন হবে। তো আমরা জানি যে ফ্রি মানে ফ্যাটি অ্যাসিড থেকে বিটা অক্সিডেশনের মাধ্যমে কি প্রোডিউস হয়? অ্যাসিটাইল কোএ। তার অ্যাসিটাইল কোএর পরিমাণটা বেড়ে যাবে। অ্যাসিটাইল কোএর পরিমাণ যদি বেড়ে যায়, একদিকে আমার অ্যাসিটাইল কোএর পরিমাণ বেড়ে গেছে, আবার ইনসুলিনের যে ডেফিসিয়েন্সি হয়েছিল, ইনসুলিন ডেফিসিয়েন্সি হওয়ার ফলে সেলুলার আপটেক অফ গ্লুকোজ আমার কমে গেছে। সেলুলার আপটেক অফ গ্লুকোজ যদি কমে যায় তাহলে সেলে আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণটা কমে যাবে আমরা বলতে পারি, কারণ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আসে কোথা থেকে? কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ থেকে আসে।
সো এখন যে টিসিএ সাইকেল অর ক্রেব সাইকেল, যে ক্রেব সাইকেলের মধ্যে আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড লাগবে আমার এসিটেট কোয়েকে অক্সিডেশনের জন্য। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ একদিকে কম, তাহলে ক্রেব সাইকেল বা টিসিএ সাইকেল সাপ্রেসড হয়ে গেছে আমরা বলতে পারি। আবার অ্যাসিটাইল কোয়ের পরিমাণ অনেক বেশি রকমের বেশি, তাহলে তখন অ্যাসিটাইল কোয়ে তো একদিকে অক্সিডেশন হতে পারছে না টিসিএ সাইকেল সাপ্রেসড হওয়ার কারণে, তাহলে অ্যাসিটাইল কোয়ে তার ভিন্ন পথটা অনুসরণ করবে। সে কি করবে? তখন সে কিটোন বডি প্রডিউস করা শুরু করে দেবে, তার মানে তার কিটোজেনেসিস বেশি বেশি হবে। যদি কিটোজেনেসিস বেশি বেশি হয় তাহলে কি অবস্থা হবে? কিটোন বডি বেশি বেশি প্রডিউস হবে। যদি কিটোন বডি বেশি বেড়ে যায় তাহলে ব্লাডে বেড়ে যাচ্ছে, তাহলে যে কন্ডিশনটা হবে তা হচ্ছে কিটোনেমিয়া। কিটোনেমিয়া থেকে আলটিমেটলি যে যা হতে পারে তা হচ্ছে কিটো অ্যাসিডোসিস। ছিল ল্যাক অফ ইনসুলিন বা ইনসুলিন ল্যাক, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনসুলিন ল্যাক থেকে হাইপার গ্লাইসেমিয়া ডেভেলপ হলো। হাইপার গ্লাইসেমিয়া থেকে আলটিমেটলি এক্সট্রাসেলুলার ফ্লুইড হাইপার অসমোলারিটি হলো, সেখান থেকে সেরিব্রাল ডিহাইড্রেশন হতে পারে। আবার হাইপার গ্লাইসেমিয়া থেকে গ্লাইকোজ ইউরিয়া হয়েছে, গ্লাইকোজ ইউরিয়া থেকে আলটিমেটলি দেখা গেল রেনাল ইম্পেয়ারমেন্ট হলো, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিনিজম হলো, এন্ড আলটিমেটলি দেখা গেল হাইপোক্যালেমিয়া হয়ে গেল, এন্ড ল্যাকটিক অ্যাসিডোসিস হলো, তাই না? আবার এক্ষেত্রে আমরা দেখলাম যে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া ডেভেলপ হয়ে গেল ইনসুলিনের ডেফিসিয়েন্সি থেকে, এন্ড অলসো কিটো অ্যাসিডোসিস ডেভেলপ হলো। তাহলে আলটিমেটলি ল্যাক অফ ইনসুলিন থেকে আমার এই কন্ডিশন হতে পারে বা আমাদের বডিতে এই ইফেক্ট গুলো দেখা যেতে পারে। এই ল্যাক অফ ইনসুলিন যে ইফেক্ট গুলো বললাম আর হাইপার গ্লাইসেমিয়ার ইফেক্ট গুলো একই, কারণ ইনসুলিন ডেফিসিয়েন্সি ফলে হাইপার গ্লাইসেমিয়া ডেভেলপ হচ্ছে, তাই না? এন্ড হাইপার গ্লাইসেমিয়া থেকেও তো আলটিমেটলি এই ইফেক্ট গুলো দেখা যাচ্ছে। তাহলে যদি আমাকে বলে যে কোশ্চেনটা যদি এরকম আসে যে ল্যাক অফ ইনসুলিনের ফলে কি কি ইফেক্ট হয় তা বর্ণনা করো, তাহলে যে অ্যান্সারটা হবে। আর যদি কোশ্চেনটা বলে যে হাইপার গ্লাইসেমিয়ার ফলে তোমার বডিতে কি কি ইফেক্ট দেখা যাবে, তার অ্যান্সার একই। এরপরে স্লাইডটিতে যাই। এরপরে স্লাইডটিতে আমি কিছু রিটেনের কোশ্চেন, মানে যেগুলো আমাদের মানে দেখা যায় যে এক্সামে অনেক বেশি আসে, সেগুলো কয়েকটা মানে একসাথে আনার চেষ্টা করেছি। যেমন এখানে আচ্ছা, যেমন রিটেনের জন্য যে কোশ্চেনটা আসে তা হচ্ছে ডিসকাস দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন। এটা আসতে দেখা যায় মানে ইনসুলিনের মানে অ্যাকশনের মেকানিজমটা আমার ডিসক্রাইব করতে বলে। দেন আরো আসে যে হাউ ইনসুলিন সিক্রেশন ইজ রেগুলেটেড, এই কোশ্চেনটাও আসে পরীক্ষাতে। শর্ট নোট অন ইনসুলিন আসে, ইনসুলিনের যদি শর্ট নোট আসে তাহলে সবকিছু তো আসবে এখানে, মেকানিজম অফ অ্যাকশন, ইনসুলিন সিক্রেশন কিভাবে রেগুলেট হচ্ছে, ইনসুলিনের ফাংশন, সবকিছুই তখন একসাথে দিতে হবে। শর্ট নোট অন গ্লুকাগন আসে, আর গ্লুকাগনের ফাংশনটা মানে একদম হুবহু ইনসুলিনের অপোজিট। তো ইনসুলিনের অপোজিট আমরা ইনসুলিনের ফাংশনটা ভালো করে যদি মনে রাখি বা মেমোরাইজ করি তাহলে গ্লুকাগনের ফাংশনটা এমনিতে লেখা সম্ভব। আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে নেম দ্য হরমোনস দোজ ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। তো এই কোশ্চেনটা শুধু যে রিটেনের জন্য আসে তা না, এই কোশ্চেনটা ভাইবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। স্যার ম্যামরা ফ্রিকোয়েন্টলি আস্ক করেন যে আমাদের বডিতে কোন হরমোনগুলো ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করে। সবসময় মনে রাখতে হবে যে আমাদের বডিতে একটা হরমোনই আছে যেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করে, সেটা হচ্ছে ইনসুলিন। আর এই বাদে অন্য যে হরমোনগুলো আছে যেমন গ্লুকাগন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন মানে ক্যাটেকোলামাইন্স, গ্রোথ হরমোন, কর্টিসল, থাইরক্সিন, এই হরমোনগুলো আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে অলওয়েজ ইনক্রিজ করবে। তাহলে এই কোশ্চেনটা রিটেন এবং ভাইবা দুইটার জন্য ইম্পর্টেন্ট। এরপর আরেকটা কোশ্চেন আসে যে হাউ ব্লাড গ্লুকোজ লেভেল ইজ মেনটেইনড। তো আমরা যদি এটা জানতে পারি, আমরা যদি এটা মনে রাখি যে আমার গ্লুকাগন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, গ্রোথ হরমোন, কর্টিসল, থাইরক্সিন, এই হরমোনগুলো আমার ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করছে, আর ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করছে। তাহলে এই হরমোনগুলোর যদি আমি ফাংশনটা জানি, ফাংশনটা লিখি, তাহলে কিন্তু আমার এই কোশ্চেনটা অ্যান্সার হয়ে যায় যে ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে মেনটেন হচ্ছে আর রেগুলেটেড হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার এখান থেকে করা সম্ভব। এরপরে স্লাইডটিতে যাই। এখানে কিছু ভাইবার জন্য কোশ্চেন আমি রেখেছি, যেমন এই কোশ্চেনগুলো ফ্রিকোয়েন্ট মানে টিচার অনেক আস্ক করেন যে হোয়াট ফ্যাক্টর স্টিমুলেট অর ইনহিবিট ইনসুলিন সিক্রেশন। তো ইনসুলিন সিক্রেশনকে স্টিমুলেট করবে কোন কোন ফ্যাক্টরগুলো, যেমন আমার যদি ব্লাডে গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকে তাহলে কিন্তু ইনসুলিন সিক্রেশনটা ইনক্রিজ হবে। যদি ব্লাডে গ্লুকাগন মানে যে হরমোনগুলো একটু আগে বলেছি যে ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াবে, সেই হরমোনগুলো যদি ব্লাডে বেশি থাকে তাহলেও কিন্তু ইনসুলিন সিক্রেশনটা স্টিমুলেটেড হবে বা ইনক্রিজড হবে। যদি ব্লাডে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে হরমোনগুলো আছে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন কোনগুলো বলবো, যেমন কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এই হরমোনগুলো যদি বেশি বেশি ব্লাডে থাকে তাহলেও কিন্তু ইনসুলিন সিক্রেশন যেটা সেটা স্টিমুলেটেড হবে। আবার প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি ইনসুলিনের যে সিক্রেশনটা সেটাকে বাড়াবে। এরকম আরো কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। আবার ইনসুলিনের সিক্রেশনটাকে ইনহিবিট করবে কোন কোন ফ্যাক্টরগুলো,
যেমন ইনসুলিন সিক্রেশন যদি আমার প্রলংড ফাস্টিং হয় অথবা ব্লাড গ্লুকোজ লেভেল যদি অনেক কমে যায়, তাহলে কিন্তু ইনসুলিনের বা ব্লাড গ্লুকোজ লেভেল কম ব্লাডে, তাহলে কিন্তু ইনসুলিনের যে সিক্রেশনটা সেটা ডিক্রিজ হয়ে যাবে। আবার সোমাটোস্ট্যাটিন, আমরা কিন্তু একদম প্রথম স্লাইডে বলেছিলাম যে সোমাটোস্ট্যাটিনের ফাংশনই হচ্ছে এটি ইনসুলিন এবং গ্লুকাগন দুইটার সিক্রেশনটাকে ইনহিবিট করে দেয়। তো সোমাটোস্ট্যাটিন দেখা যাবে ইনসুলিন সিক্রেশনকে ইনহিবিট করে দেবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ইনসুলিন সিক্রেশনকে ইনহিবিট করে দেয়। তো এই কয়েকটা আরো কিছু এক্সাম্পল আছে, এইগুলো আমাদের মনে রাখতে হবে যে কোন কোন ফ্যাক্টরগুলো ইনসুলিনকে স্টিমুলেট করে সিক্রেশনকে, আবার কোন ফ্যাক্টরগুলো বা কোন মানে কোন স্টিমুলাসগুলো ইনসুলিন সিক্রেশনকে ডিক্রিজ করবে, এটা মনে রাখতে হবে। আরেকটা কোশ্চেন ভাইভাতে আস্ক করা হয়, সেটা হচ্ছে নেম দ্য ইনসুলিন সেনসিটিভ এন্ড নন সেনসিটিভ টিস্যু। ইনসুলিন সেনসিটিভ টিস্যু বলতে আমরা কি বুঝছি? ইনসুলিন সেনসিটিভ টিস্যু হচ্ছে মানে সেই টিস্যু যে টিস্যুতে ইনসুলিন গ্লুকোজ আপটেককে ইনক্রিজ করে। তো ইনসুলিন গ্লুকোজ আপটেক ইনক্রিজ করবে এমন টিস্যু কোনগুলো? খুব ইজি, যেমন স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, ম্যামারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, ক্রিস্টালাইন লেন্স অফ দ্য আইস। এই টিস্যুগুলোতে ইনসুলিন দেখা যায় ব্লাড গ্লুকোজ লেভেল আপটেককে ইনক্রিজ করে। সো এই টিস্যুগুলো হচ্ছে ইনসুলিন সেনসিটিভ। আবার ইনসুলিন নন সেনসিটিভ টিস্যু কোনগুলো? মানে যে টিস্যুগুলোতে ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল আপটেক মানে এটা ইনক্রিজ করবে না বা ব্লাড গ্লুকোজ আপটেক ইনক্রিজ করে না যে টিস্যুগুলোতে, যেমন আরবিসি, ব্রেন টিস্যু, বাট এক্সেপ্ট দ্য এরিয়াস উইথ ফর দ্য হাইপোথ্যালামাস, ওগুলো হচ্ছে ইনসুলিন নন সেনসিটিভ টিস্যু। আরো কিছু এক্সাম্পল আছে, সেই সবগুলো আমাদের পড়তে হবে। দেন আরেকটা কোশ্চেন ভাইভাতে আস্ক করা হয়, যেমন ওয়াই ইজ নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল রেগুলেশন সো ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই কোশ্চেনটা অ্যান্সারটা কিন্তু অর্ধেক আমরা এর আগের স্লাইডগুলো থেকেই পেয়েছি। যেমন ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল রেঞ্জের মধ্যে রেগুলেশন করাটা ইম্পর্টেন্ট কেন? তো আমাদের নর্মাল রেঞ্জটা জানতে হবে ব্লাড গ্লুকোজের। তো ব্লাড গ্লুকোজের নর্মাল লেভেল হচ্ছে 65 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার, অথবা মনে রাখবো যে 3.6 থেকে 6.1 মিলিমোল পার ডেসিলিটার। তো এখন যদি ব্লাড গ্লুকোজ লেভেল সাপোজ ধরলাম যে কারো একজন ব্লাড গ্লুকোজ লেভেল এই 65 থেকে 110 এর চেয়ে অনেক বেশি হয়ে গেছে, তাহলে যদি বেশি হয় তাহলে সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো? হাইপার গ্লাইসেমিয়া। তো হাইপার গ্লাইসেমিয়া স্টেটের মধ্যে একটু আগে আমরা যে স্লাইডগুলোতে বলেছি যে হাইপার গ্লাইসেমিয়া থেকে এই ইফেক্ট গুলো হতে পারে, তো সেই সবগুলো ইফেক্ট হতে পারবে, সেই সবগুলো ইফেক্ট হতে পারে। তাহলে এর জন্য আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মাল রেঞ্জের মধ্যে মেনটেন করাটা অনেক প্রয়োজন, যেন হাইপার গ্লাইসেমিয়া ডেভেলপ না হয়। আবার যদি ব্লাড গ্লুকোজ লেভেল ধরি যে 65 থেকে 110 থেকে অনেকটুকু কমে গেল, যদি ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালের চেয়ে কমে যায়, সেই কন্ডিশনকে আমরা কি বলবো? হাইপোগ্লাইসেমিয়া। এখন হাইপোগ্লাইসেমিয়া যদি হয় তাহলে কি অবস্থা হতে পারে? তো প্রথমে আমি মনে রাখবো যে গ্লুকোজ আমার বডির কোন টিস্যুর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন টিস্যুর জন্য? তো আমরা জানি যে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নার্ভাস টিস্যু, এই নার্ভাস টিস্যুর একমাত্র ফুয়েলই হচ্ছে গ্লুকোজ। সো যদি গ্লুকোজের ডেফিসিয়েন্সি হয়, ব্লাড গ্লুকোজ লেভেল যদি অনেক কমে যায়, তাহলে সবচেয়ে যে এফেক্টেড হবে তা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নার্ভাস টিস্যু এফেক্টেড হবে। সো হাইপোগ্লাইসেমিয়া হলে যা যা হতে পারে তা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হাইপার এক্সাইটেবল হয়ে যাবে। দেন দেখা যায় যে হ্যালুসিনেশন ডেভেলপ হতে পারে। যদি ব্লাড গ্লুকোজ লেভেল আরো কমে যায়, যেমন 20 থেকে 50 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি চলে আসে, তাহলে সিজার হতে পারে, লস অফ কনসাসনেস হয়ে যায়। যদি ব্লাড গ্লুকোজ লেভেল আরো কমে যায়, তাহলে আলটিমেটলি কোমা স্টেটে চলে যায় পেশেন্ট। তো হাইপোগ্লাইসেমিয়া হলে সেটাও আমাদের জন্য অনেক ক্ষতিকর। তো এর জন্য আমরা বলতে পারি যে ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মাল রেঞ্জের মধ্যে মেনটেন করাটা প্রয়োজন। সো এই দুটো কেস থেকে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো। দেন আরেকটা কোশ্চেন আসে যে এক্সপ্লেন ওয়াই ইনসুলিন ইজ কল্ড হরমোন অফ এনার্জি অ্যাবান্ডেন্স অর অ্যানাবলিক হরমোন। তো অ্যানাবলিক হরমোন কেন বলা হয়? তা আমরা ইনসুলিনের ফাংশন যখন ডিসকাস করেছিলাম তখনই বলেছিলাম যে কারণ ইনসুলিনের আলটিমেট গোলই হচ্ছে সে ব্লাড গ্লুকোজ লেভেলকে সবসময় ডিক্রিজ করতে চায়। এর জন্য ইনসুলিন দেখা যায় যে সেলুলার আপটেক অফ গ্লুকোজ ইনক্রিজ করে, গ্লুকোজকে স্টোর করে রাখে, গ্লুকোজের ইউজ বাড়ায়, এরকম করে থাকে। বা ইনসুলিন দেখা যায় প্রোটিন সিনথেসিসকে ইনক্রিজ করে, ইনসুলিন লাইপোজেনেসিসকে ইনক্রিজ করছে। সো আমরা বলছি যে ইনসুলিনের সব সংশ্লেষণ যে কাজগুলো অ্যানাবলিক অ্যাক্টিভিটি আছে সবগুলোকে ইনক্রিজ করছে, এই জন্য আমরা ইনসুলিনকে বলেছি অ্যানাবলিক হরমোন। আর ইনসুলিনকে আমরা এনার্জি হরমোন অফ এনার্জি অ্যাবান্ডেন্স কেন বলছি? কারণ ইনসুলিন যে স্টোর করে রাখছে গ্লুকোজ, প্রোটিন, দেন লিপিড যে স্টোর করে রাখছে, এই সবগুলোই কিন্তু ফুয়েল হিসেবে আমাদের বডিতে ইউজ হয়, তাই না? তো গ্লুকোজ তো ফুয়েল হিসেবে ইউজ হয়, আলটিমেটলি এটিপি প্রডিউস করবে। তো এটিপি তো আমাদের সেলের জন্য এনার্জি কারেন্সি। সো এর জন্য আমরা আলটিমেটলি বলতে পারি যে ইনসুলিন হরমোন অফ এনার্জি অ্যাবান্ডেন্স। এভাবে আমরা এই ভাইবার কোশ্চেন গুলোকে আমরা ফেস করতে পারি। এটা হচ্ছে লাস্ট স্লাইড। একটা এমসিকিউ, আসলে এটা একটা এক্সাম্পল দিয়েছি যে এই ধরনের এমসিকিউ আসলেও আসতে পারে। যেমন গ্লুকাগন দিয়ে একটা এমসিকিউ যদি দেখি, যে এখানে প্রথম যে অপশনটা দেওয়া আছে, বলা আছে যে ইনক্রিজেস ব্লাড গ্লুকোজ লেভেল।
তো এটা ডেফিনেটলি এটা ট্রু। গ্লুকাগনের কাজই হচ্ছে যে গ্লুকাগন ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করতে চাইবে, তাহলে এটা সঠিক। এরপরে যে অপশনটা যে গ্লুকাগন কজেস গ্লাইকোজেনোলাইসিস, এখন এটা কি গ্লুকাগনকে গ্লাইকোজেন লাইসিসকে ঘটায় কিনা? তো গ্লাইকোজেন লাইসিস হলে কি হবে? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ প্রডিউস হবে, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ হবে, তাহলে গ্লুকাগনের কাজের সাথে মিলতেছে, তাহলে এটা ট্রু হবে। দেন সি নাম্বার যে অপশনটা আছে যে গ্লুকাগন ইজ আ স্টেরয়েড হরমোন, এটা ফলস। কারণ আমরা জানি যে ইনসুলিন, গ্লুকাগন এই হরমোনগুলো হচ্ছে প্রোটিনের নেচার, তাহলে এগুলো তো স্টেরয়েড হরমোন না, তাহলে এই যে এই স্টেমটা দেওয়া আছে এটা ফলস হবে। দেন এরপরের যে অপশনটা সেটা দেওয়া আছে যে গ্লুকাগন স্টিমুলেটস গ্লুকোনিওজেনেসিস, ট্রু হবে। কারণ গ্লুকোনিওজেনেসিস হলে নন কার্বোহাইড্রেট স্টোর, মানে নন কার্বোহাইড্রেট যে সোর্স আছে সেগুলো থেকে আমার গ্লুকোজ প্রডিউস হবে, ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ হবে, তাহলে গ্লুকাগনের ফাংশনই তো ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করে, তাই না? তাহলে গ্লুকাগন স্টিমুলেটস গ্লুকোনিওজেনেসিস, ট্রু। দেন আরেকটা এখানে আছে যে গ্লুকাগন ইজ প্রডিউসড বাই দ্য জি সেলস অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস, অবশ্যই ফলস হবে। কারণ আমরা জানি যে গ্লুকাগন প্রডিউস হয় আলফা সেল থেকে, সো এই অপশনটা ফলস হবে। তো আসলে হচ্ছে এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াসের মধ্যে এই যে ক্লিনিক্যাল পোর্শনগুলো আছে যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, এই এই পোর্শনগুলো এই ভিডিওতে আপাতত আমরা ডিসকাস করব না। ইনশাআল্লাহ এটা আরেকটা পার্ট করে ইনশাআল্লাহ এরপরের ভিডিওতে ডিসকাস করা হবে। তো মোটামুটি এই ছিল এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াসের ইনসুলিনের রিটেন এবং ভাইভায় কি ধরনের কোশ্চেন আসতে পারে সে নিয়ে আলোচনা।